আগামী 29 তারিখ মনোনয়ন দাখিলের শেষ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই 300 আসনে আগামী নির্বাচনে যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন কিংবা বিএনপির আন্দোলন সংগ্রামের মিত্র যেমন জমিয়তে উলামা আছে, তাদেরকে 4টি সিটে খেজুর গাছে ছাড় দেওয়া হয়েছে, তারা নির্বাচন করবেন। আন্দালিব রহমান পার্থ আছেন, গরুর গাড়ি নিয়ে নির্বাচন করবেন। ব্রাহ্মণবাড়িয়া 6 জুনায়েদ সাকি মাথাল মার্কা নিয়ে নির্বাচন করবেন। এরকম বিএনপির কয়েকটি দলের মিত্ররা এবং শীর্ষ নেতারা তাদের নিজের দলের মার্কায় করতেছেন। আবার যেই সিট নিয়ে রাজনৈতিক ইকুয়েশনে জয়লাভ করার ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে, সেখানে দলের শীর্ষ নেতা হওয়া সত্ত্বেও আমরা আলাপ আলোচনার মাধ্যমে ইতিমধ্যে অনেককে ধানের শীষে নির্বাচন করার পরামর্শ দিয়েছি। সেই বিষয়ে আপনারা জানেন, ববি হাজ্জাজ ভাই, আমার দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, আরো কয়েকটি দলের নেতারা আছেন। তাদের ওই সিটগুলোতে তারা যদি ধানের শীষে নির্বাচন না করে কৌশলগত কারণে সমস্যা তৈরি হবে। এবং আরেকটি সমস্যা হচ্ছে, আগামীতে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। আমরা ভোট করে যারা এমপি হব সেটি হচ্ছে নিম্নকক্ষ, এবং এই প্রাপ্ত ভোটের অনুপাতে উপরে উচ্চকক্ষে 100 সিটের প্রতিনিধি নির্ধারিত হবে। কাজেই সেই জায়গা থেকেই জোটের মিত্রদেরকে বিএনপি অনুরোধ করেছে যে নিম্ন কক্ষের মতো উচ্চ কক্ষেও যেন আমাদের সংখ্যাগরিষ্ঠতা থাকে, সরকার পরিচালনায় যেন আমাদের সমস্যায় পড়তে না হয়। সেই জন্যই অনেক মিত্র সংগঠনকেও ফর্মালিটি বা আনুষ্ঠানিকতা মেনটেন করে প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে তাদেরকে মনোনয়ন বা নির্বাচন করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আর যেই সিটগুলোতে স্ব প্রতীকে জেতার সম্ভাবনা আছে সেইখানে তাদেরকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই সিগন্যাল দেওয়া হয়েছে। আপনারা জানেন, জাতীয় নির্বাচনের আগে বড় বড় দলগুলো বিভিন্ন জরিপ করে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দেশীয় সংস্থাকে দিয়ে। কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করেছে এইখানে ট্রাক মার্কায় নির্বাচন করলেও আমরা জয়লাভ করব। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশি বিদেশি তার নিজের সার্ভে সমস্ত ফলাফল বিবেচনা করেই তিনি কিন্তু ট্রাক মার্কায় আমাকে এখানে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে আসার পূর্বেই 23শে ডিসেম্বর আপনারা দেখেছেন বিএনপির মহাসচিব, অত্যন্ত সুশিক্ষিত সজ্জন ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে কিন্তু ঘোষণা করে দিয়েছেন। তো কাজেই এইখানে যে সমস্ত ভাইরা, তরুণ ভাইরা, আমি এই প্রথম একটি স্লোগান শুনেছি, একটি প্রাণবন্ত স্লোগান, এবং দল যারা করে অবশ্যই দলের প্রতি তাদের আনুগত্য থাকা প্রয়োজন, নেতার প্রতি আনুগত্য থাকার প্রয়োজন। এমনকি হাদিসেও আছে, আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে না যায় ততক্ষণ পর্যন্ত নেতার আনুগত্য করার কথা বলা হয়েছে। আপনারা জানেন, তাবলিগে একজন আমির থাকে, এমনকি 2 জন মানুষ যদি দাওয়াত দিতে যায় একজনকে আমির মেনে যায় যে সে নেতা। তো এই নেতার আনুগত্য, দলের প্রতি কমিটেড থাকা প্রত্যেক দল, বিএনপি শুধু নয়, প্রত্যেক দলের নেতা কর্মীদের উচিত। তো এইখানে যে স্লোগানটি শুনেছিলাম, আমাদের বাইরে স্লোগান দিয়েছিল, কি স্লোগান? তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। আমি বিএনপির মতো একটি দলকে সুসংগঠিত করেছেন, রাষ্ট্র পরিচালনায় ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত করেছেন, এবং 5ই আগস্ট পরবর্তী শুধুমাত্র বিপ্লব, গণ অভ্যুত্থান হলেই একটা দেশে পরিবর্তন হয় না।
বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, অভ্যুত্থানের পরে পাল্টা অভ্যুত্থান হয়। এই 5ই আগস্টের পরে দেশের স্থিতিশীল পরিস্থিতি ধরে রাখার জন্য বিএনপির নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দূরদৃষ্টির পরিচয় দিয়েছেন। যুগপৎ আন্দোলনের মিত্রদেরকে 5ই আগস্টের পরেও বিভিন্ন সময় গুলশান অফিসে, পল্টন অফিসে ডেকে দেশের পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন। আপনারা দেখেছেন, আমরা শুরুর দিকে বিএনপি যা বলেছিল এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আমরা কিন্তু মিত্ররা একই লাইনে বক্তব্য দিয়েছি দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায়। তারপরে যখন লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সমঝোতা হয়েছে যে ডিসেম্বরে 9 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা সেটি ওয়েলকাম করেছিলাম। এবং দেশের এই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছে। আপনারা দেখেছেন ওই মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন। তারপরের সারিতে যুগ্ম আহ্বায়ক যুগ্ম সাধারণ মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই এবং সুলতান সালাউদ্দিন টুকু ভাই একই ডিবির কার্যালয়ে ছিলাম। তারা দুইজন উপস্থাপনায় ছিল, আর কোন বিএনপির নেতৃবৃন্দ ছিল না। কিন্তু ছোট বড় অনেক দলের নেতৃবৃন্দ ছিল, সেই সংখ্যা বিএনপি নেতাদের চেয়ে ডাবল। সেই সম্মানটা তিনি দেখিয়েছেন। প্রথম তিনি দেশের মাটিতে পা দিয়েই তার মিত্রদের খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে এই যে একটি ঐতিহাসিক সমাবেশ আপনারা যারা গিয়েছেন তারা বলতে পারবেন এটি বাংলাদেশে এই পর্যন্ত যে সমাবেশ হয়েছে এরকমের সমাবেশ বাংলাদেশে আর কখনো হয় নাই। এটি সত্য, এত লোকের উপস্থিতি। সামনে কবে কে করতে পারে আমরা সেটি জানি না। আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে আমরা অপেক্ষায় 3 ঘন্টা ধরে শুনি এই এসে পড়ছে, কিন্তু মানুষ ছেলে আসতে পারতেছিল না। মানুষের একটা আবেগ অনুভূতি যারা জাতীয়তাবাদী দল করে স্বাভাবিকভাবে 17টি বছর তাকে না দেখে, ইভেন অনেক তরুণরা সরাসরি তার কথা না শুনেও ছাত্র দল যুব দলে যুক্ত থেকেছে, বিএনপির হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। সেই সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছে, মামলা খেয়েছে, জেলে গিয়েছে, তো মৃত্যুবরণ করেছে। আজকে আমাদের এই আলোচনা থেকে একজন ব্যক্তির কথা স্মরণ না করলে আমাদের অকৃতজ্ঞতা হবে। সেটি হচ্ছে এই জনপদে বিএনপিকে সৃষ্টি করার জন্য, পয়দা করার জন্য যিনি কাজ করেছেন, আমাদের সবার শ্রদ্ধেয় জনাব আলহাজ শাহজাহান খান সাহেব। এবং দেখেছেন শেষ পর্যন্ত তিনি এই আওয়ামী লীগের আমলে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়েই সন্ত্রাসীদের দ্বারা, দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, হামলার শিকার হয়ে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এটা তার একটা শহীদী মৃত্যু। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নেক, তাকে দেশের জন্য কবুল করে নেক এবং দেশের প্রতি মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য জাতীয়তাবাদী দলের যে লড়াই ছিল, আমরা মিত্র সংগঠনগুলো যে লড়াই করেছি, সেই লড়াইয়ের একজন শহীদ হিসেবে আল্লাহ থেকে বেহেশত নসিব করুক। একই সাথে আমাদেরকে বলতে হয়, সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন আপনারা জানেন, দশমিনা বাড়ি বাতেন সাহেবের আমার বাম পাশে বসে আছেন গোলাম মোস্তফা সাহেব, তাকে চিনেন, অত্যন্ত ভদ্রলোক, শিল্পপতি মানুষ। এই দলকে সুসংগঠিত করার জন্য তারও অনেক অবদান আছে, কর্মীদেরকে আগলে রাখার জন্য। ছাত্রনেতা ইখতিয়ার কবির ভাই এই অঞ্চলের গড়াচিপা দশমিনার কয়েকজন মানুষের পত্রপত্রিকায় নিউজ দেখেছেন, আন্দোলনের কারণে জেলে গিয়েছে, রিমান্ডে গিয়েছে, রেল লাইন কাটার মামলায় জেলে গিয়েছেন, মিথ্যা অস্ত্র মামলার, বোমাবাজির মামলার আসামি করেছে। বিশেষ করে আন্দোলনে ছাত্রদল যুব দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করলে কি নির্যাতন করা হতো রিমান্ডে, সেটা আমরা এইবার গ্রেপ্তার হয়ে দেখেছি। এই জায়গাতে বলছি, আমি জানি না কবির ভাই একাধিকবার গ্রেপ্তার হয়েছে, পরিবারকে সময় দিতে পারেন নাই, ছাত্রদল করেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, এখানে আরো যারা আছেন, সৌরভ ভাই, সোভান ভাই,
নেসার প্রায় সহ অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নাম বলে আর 2-4 মিনিট লাগবে সবার নাম বলতে। কাজী কার নাম? আচ্ছা শিবল বলছে ঠিক। আমার বাবাও বিএনপির শাহজাহান খান সাহেবেরই কর্মী ছিলেন, তার সাথেই রাজনীতি করেছেন। আমার বড় ভাইও যুবদল করেছেন, এটা আপনারা জানেন। আমার ফ্যামিলি বিএনপির ফ্যামিলির, এটা আপনারা জানেন। তো আজকে এই আমি আপনাদের ভাই কারো সন্তান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পরে যখন ডাকসু নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন সেই নির্বাচনে শিক্ষার্থীরা 11,000-এর অধিক সংখ্যক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিল। কারণ তার আগে 2018 সালে মেধাবী ছাত্রদের সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, 2018 সালের 17 ফেব্রুয়ারি থেকে 4 অক্টোবর প্রায় 8.5 মাস আন্দোলন করেছি। সেই আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, যার ফলে শিক্ষার্থীরা সেই ত্যাগ তিতিক্ষাকে মূল্যায়ন করে 2019-এর এই ডাকসু নির্বাচনে জয়লাভ করিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা এবং ছাত্রদের যেটা ধর্ম, ঐতিহাসিকভাবে যে দায়িত্ব, জাতির সমস্ত ক্রান্তি লগ্নে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা লড়াইয়ের মাঠে অগ্রণী ভূমিকা পালন করে, আমিও ঢাল তলোয়ার ছাড়া বৃহৎ কোনো শক্তির সমর্থন ছাড়াই কিন্তু ছাত্রদেরকে সংগঠিত করে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম, যার মধ্যে দিয়েই 2018 সালে তারেক রহমানের সাথে আমার পরিচয়। এবং আমি যখন 2018 সালের 30শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে ছাত্রলীগের গুন্ডা মাস্তানদের দ্বারা ফুটবলের মতো আক্রান্ত হয়েছিলাম, তখন তারেক রহমান ড্যাবের নেতাদেরকে দিয়ে আমার সুচিকিৎসা নিশ্চিত করেছেন, তারা পাশে থেকেছে। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের যে সমস্ত ভাইরা জেলে গিয়েছে, জামাত শিবিরের লোকেরা, বিএনপির লোকেরা লুঙ্গি কিনে দিয়েছে, গামছা কিনে দিয়েছে, খাবারের পয়সা দিয়েছে, কারণ তারা ছাত্র, কখনো জেলে যায় নাই। আমাদের এইভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আন্দোলনের ফলে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচন বাংলাদেশের এই পরিবর্তনকে স্থায়ী করার জন্য, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন আপনারা যদি একটা কথা বলেন, অনেকেই সোশ্যাল মিডিয়া উন্মুক্ত মাধ্যম ক্রিটিসিজম করতে পারে, সমালোচনা করতে পারে। নূর ভাইরা বলছে নতুন ধারা রাজনীতি করবে, 2টো সিটে সমঝোতা করবে না। তাহলে নূর ভাইরা কেন বিএনপির সাথে 2 সিটে গেল? প্রথম কথা হচ্ছে, বিএনপির সাথে শুধু 2 সিটে আমরা সমঝোতা হয় নাই। সময় হলে দেখবেন বিএনপি আমাদেরকে কোন জায়গায় কিভাবে মূল্যায়ন করে। আমরা তারেক রহমানকে চিনি, জানি তিনি কথা দিলে কথা রাখেন। কাজী তার সাথে আমাদের কি কমিটমেন্ট হয়েছে, এটা তো আমরা পাবলিকলি বলবো না। 1 নম্বর হচ্ছে সেটা। 2 নম্বর কথা হচ্ছে, আমরা ওই আন্দোলন সংগ্রাম থেকেই বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের সাথে একটা আন্তরিক সম্পর্ক। এবং আগামীতে একটা নির্বাচিত সরকার আসলেও সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য ছদ্মবেশে অরাজনৈতিক প্ল্যাটফর্মে নানানভাবে আন্দোলন সংগ্রাম করে দেশকে অস্থিতিশীল করবে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, আমাদেরকে এগিয়ে যেতে দেবে না। দেশ একটা সংকটের মধ্যে পড়বে। এই যে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের আন্দোলন সংগ্রামের একজন তরুণ সৈনিক ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে, এবং তার হত্যার প্রতিবাদে কিভাবে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছিল। এবং ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের 2টো প্রথম সারির পত্রিকা, আন্তর্জাতিকভাবেও যাদেরকে চেনে, ডেইলি স্টার, প্রথম আলো, অফিস জ্বালিয়ে পুড়িয়ে দুর্বৃত্তরা, বিপদগামীরা ছাই করে দিয়েছে। এই ধরনের ঘটনা যদি ওই দিন আরো চলতো, তারপরে দেখতেন কেউ কেউ পরের দিন টেলিভিশনে ঘোষণা দিয়া ফেলাইতো দেশ আজকে এক গভীর সংকটে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই সংকটে আমরা দায়িত্ব নিতে বাধ্য হচ্ছি। আলামত বুঝতে হচ্ছে এই ঘোষণা, সবাই তো কথার মর্মার্থ বুঝেন নাই, সিনিয়র নেতৃবৃন্দ বুঝছে। অর্থাৎ তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কিন্তু শুরু হয়ে যেত। বিএনপির 96-এর সরকারের শেষ দিকে জেনারেল নাসিম কু করেছিল, বিচারপতি এবং রাষ্ট্রপতি ছিল আব্দুর রহমান বিশ্বাসকে হঠাতে সেই সময় বিএনপির দেশপ্রেমিক অফিসাররা রুখে দিয়েছিল। কাজী দেশে শুধুমাত্র নির্বাচন হলেই যে সংকট কেটে যাবে সেটি নয়। তাই আমরা মনে করি, আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি
তাদের দায়িত্ব আমরা আলাপ আলোচনা করে যে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন আগামী 5 বছরে একটি স্থিতিশীল সরকার দেশে প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা এবং বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া, তুলে ধরা, যাতে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আসে, আমাদের দেশকে সবাই নিরাপদ মনে করে। তাই আমরা দেখেছি এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। তাই আমি ব্যক্তিগতভাবে কি পেলাম কিংবা আমার দল কয়টা সিট পেল এর চেয়ে আমাদের কাছে প্রাধান্য দেশের মানুষের, দেশের ভবিষ্যৎ রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। তাই আজকে এখানে ভাগ বাটোয়ারা চাওয়া পাওয়ার কোনো বিষয় নয়, দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে আগামীতে ক্ষমতায় বসাতে হবে। আমাদের এই বিএনপির ধানের শীষের প্রার্থী সারা দেশের যারা, তাদেরকে সারা দেশের মানুষ, কারণ আমাদের যেহেতু দেশব্যাপী পরিচিতি আছে, জয়লাভ করাতে হবে। এবং বিএনপির মিত্র যে কয়েকজন যারা অন্য সিটে অন্য মার্কানে নির্বাচন করছে তাদেরকেই জয়লাভ করাতে হবে। তাই আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের আন্তরিকতা চাই। আমার অতীতের কোন আচার আচরণ ব্যবহারে কোথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমার জ্ঞাত সরে আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি নাই। আমি সবসময় এলাকার মানুষ হিসেবে আপনার একটা বড় রাজনৈতিক দলের নেতা কর্মী সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছি। আমাদের এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে 2 জন মনোনয়ন চেয়েছিলেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, হাসান মামুন আমাদের সকলের সম্মানিত। আমরা তার যে বিএনপির পাওয়ার পিরিয়ড থেকে শুরু করে এই ক্রাইসিস মোমেন্টে বিএনপির রাজনীতি করেছেন, তারও অনেক ত্যাগ আছে। শিপলু ভাই, যার বাবা যিনি জীবনটাই দিয়ে গেল দলের জন্য, তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন। আমরা একটু শেষ করব। শিপলু ভাইও মনোনয়ন প্রত্যাশা করেছিল, কিন্তু বিএনপি তার যৌক্তিকতা বিচারে দেশ এবং আগামীর সরকার রাষ্ট্র পরিচালনা বৃহত্তর স্বার্থ বিবেচনায় এখানে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমাকে সমর্থন দিয়েছে। আমি তাদের মনের ব্যথা বুঝি, আমি তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করি, সংহতি রাখি। এবং আমি এইটুকু বলতে পারি, আমি যদি এখান থেকে নির্বাচিত হই, আপনারাই যেভাবে আগে কার্যক্রম করেছেন একইভাবে এমপির কার্যক্রমও আপনারা করবেন। কারণ আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি। আমি চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়েই এলাকার কার্যক্রমটা করতে, এবং বিশেষ করে আল্লাহ পাক আমাদের যে সম্মান, পরিচিতি, অবস্থান দিয়েছে সেইটাকে কাজে লাগিয়ে এই পিছিয়ে পড়া জনপদকে যদি কিছু দিতে পারি সেটাই হবে আমার জীবনের সার্থকতা। আমি পরিষ্কারভাবেই বলি, আমাকে ঢাকা থেকে নির্বাচন করার জন্য চেয়ারম্যান সাহেব বলেছিল, তখন আমি বলেছিলাম আমি ডাকসুর ভিপি হয়েছি, আমার মানুষের আল্লাহ পাক কিছু কিছু মানুষকে ক্ষমতা দেন, সুযোগ দেন অন্য মানুষের উপকার করার জন্য। তো এই চরাঞ্চল পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতেই এই অঞ্চল থেকে আমাকে হয়তো এই সম্মানটা দিয়েছেন, জাতীয় পর্যায়ে পরিচিত করেছেন। আমার ওই এলাকার মানুষের একটা হক আছে, আমি অন্তত একটিবার ওই এলাকা থেকে এমপি হয়ে মানুষের হক পূরণ করতে চাই। এই কারণে আমি এখান থেকে এখান থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদেরকে আজকে দুটো কথা বলি, যে আপনারা শুনেছেন এই যে আপনাদের বহুল কাঙ্ক্ষিত ব্রিজ, ইনশাল্লাহ এইটার সমস্ত কার্যক্রম হয়ে গেছে। এখন খালি ওয়ার্ক অর্ডার দিবে, আর কয়েকদিনের মধ্যেই যারা প্রতিষ্ঠান কাজ পেয়েছে কাজ উদ্বোধন করবে, তাদের সাথে কথা হয়েছে, জানুয়ারি মাসে তারা এই ব্রিজ উদ্বোধন করবে। আমাদের সুযোগ ছিল বিধায় আমরা বলেছিলাম যে এটা করা দরকার হয়েছে। কিছুদিন আগে পটুয়াখালীর প্রায় 500 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন হয়েছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, যার মধ্যে দিয়ে গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণ,
আধা পাকা রাস্তা আপনার পাকাকরণ, এই ধরনের পটুয়াখালী জেলা ব্যাপী এই প্রকল্পটি আওয়ামী লীগের আমলে নেওয়া হয়েছিল। এই সরকার এসে সেটাকে রিভাইজ করার জন্য পাঠিয়েছে। অর্থাৎ আগে রাজনৈতিক সরকার বিভিন্ন প্রকল্প নিত, এমপিরা ইচ্ছা মতো করবে। এই সরকার তো নির্বাচিত সরকার না, তাই তারা ওই প্রকল্প রিভাইজ করতে চেয়েছে যে এইভাবে দেওয়া যায় কিনা। যাই হোক, সেটা আমাদের কিছু তৎপরতা এবং এই এলাকার আরেকজন মানুষ, মির্জাগঞ্জের মানুষ, অতিরিক্ত সচিব শাহজাহান ভাই, তার একটা ভূমিকা ছিল। আমরা এইটাকে এই এলাকার উন্নয়নের জন্য আমরা এইটাকে পাশ করিয়েছি। আমাদের সুবিধা ছিল মাঝখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে এই ব্রিজের কাজ দেখতে এসেছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তারা এসে দেখে গিয়েছিলেন যে এই দিকের অবস্থা খুব দুর্ভোগ, এমনকি ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা। তো আমাদের পরিচিতি অবস্থানের কারণে এক জায়গায় ফোন দিলে একটা কথা শুনে তো আমরা সেই পরিচয়টাকে, সেই ইমেজটাকে মানুষের কল্যাণে, এলাকার কল্যাণে ব্যয় করতে চাই। যেহেতু আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু না হয়, আমরা এখনই ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ প্রচার প্রচারণা হয়তো ওইভাবে চালাচ্ছি না, কিন্তু এটা পরিষ্কার রাজনৈতিক দলের কর্মীরা চায়ের দোকানে আড্ডায় বসুক, জানাজায় যাক কিংবা বিয়ের অনুষ্ঠানে যাক, ওইখানে একটা রাজনৈতিক ভাব গাম্ভীর্য ফুটে ওঠে অটোমেটিক্যালি। তো কাজী আমরা অবশ্যই, আমি এইখান থেকে বলেছি, এই বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছে। আমি ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি, ধানের শীষের প্রার্থীদেরকে জয়লাভ করার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এই এলাকা থেকে এমপি হতে। তাহলে আপনারা ট্যাগ মার্কার পক্ষে ভোট চাইবেন না? আপনাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষ করে শিপলু ভাইকে অনেক ধন্যবাদ। তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে পরীক্ষা ছিল, সেইটা রেখে তিনি আজকে আমাদের এই আসার কথা শুনে এইখানে থেকেছেন। সোবান ভাই, নেসার ভাই সহ, সৌরভ ভাই, শহীদুল ভাই সহ অনেকে, মোস্তফা সাহেব, এই বয়সে গাড়ির মধ্যে যে রাস্তা আসা খুব ডিফিকাল্ট, রফিক ভাই, কবির ভাই, তারা সবাই একটা ব্যস্ততার মধ্যে দিয়েও বলেছে যে তুমি জোটের প্রার্থী, আমাদের প্রার্থী, একা যাবো কেন, আমরাও তোমার সাথে যাব, তোমাকে আমরা একা যেতে দেবো কেন। এবং যেহেতু বিএনপি সমর্থন দিয়েছে, বিএনপির নেতাকর্মীদের সাথেও একটা মত বিনিময়ের প্রয়োজন। যদিও আমি এই দুই উপজেলার সভাপতি, সেক্রেটারি এবং এখানকার মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন ভাইকেও ফোন দিয়েছি, অনেকে ফোন রিসিভ করে নাই, কথা হয় নাই, আশা করি ভবিষ্যতে হবে। তো আপনাদের যারা উপস্থিত হয়েছেন এখানে, আমাকে সম্মান দেখিয়েছেন, ইনশাল্লাহ তাদের কথা আমার মনে থাকবে। তাদের জন্য আমার যখন করার কিছু হবে, সুযোগ থাকবে, তার সবটুকু দিয়েই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, এইটুকু আপনাদেরকে অঙ্গীকার করতে পারি। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।